ঢাকার অভিজাত এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ভেসে আসছিল দুজন তরুণ-তরুণীর উন্মাদ মিশ্রিত শব্দ। নিজেদের আবেগ আর কামুকতার উচ্ছ্বাসে তারা এতটাই ডুবেছিল যে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা পৃথিবীটা সম্পর্কেও যেন তাদের কোনো ধারণা নেই। অথচ সেই দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা মাসুদ আকবরের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। মুখের পেশি শক্ত হয়ে আছে, চোখ দুটো রাগে লাল। তার পেছনে দাঁড়িয়ে মিতিন, সঙ্গে আরও দুজন ছেলে। প্রত্যেকেরই বুঝতে পারছে বসের মেজাজ এখন ঠিক কতটা ভয়ঙ্কর। এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরেও যখন দরজা খুলল না কেউ, তখন আর নিজেকে সামলাতে পারল না মাসুদ আকবর। সজোরে দরজার লাথি মেরে গর্জন করে উঠল। তার গর্জনে ভেতরের সমস্ত শব্দ মুহূর্তে থেমে গেল। কয়েক মুহূর্ত পর দরজা খুলে বেরিয়ে এলো এক রায়হান, মুখে স্পষ্ট অস্বস্তি, মাথা নিচু। মাসুদ আকবর একবারও তার দিকে না তাকিয়ে সোজা ঘরের ভিতরে ঢুকে গেল। পুরো ঘরটা এলোমেলো, আর বিছানায় সাদা চাদর দিয়ে শরীর ঢেকে বিছানার এক কোণে দাঁড়িয়ে আছে একজন মেয়ে। চারপাশে দুজনের পোশাক পরে আছে ছড়িয়ে ছিটিয়ে। দেখে বোঝা যাচ্ছে কতটা রঙ্গ তামাশায় মত্ত ছিল দুজনে। বেশ রাগ হলো মাসুদ আকবরের। ভেতর থেকে ভেসে এলো তার কর্কশ গর্জন। বেশ্যা, দেহের জ্বালা মেটানোর আর জায়গা পাসনি? আমারই ফ্ল্যাটে, আমারই মেয়ের বেডরুমে এসব করার সাহস হয় কিভাবে? দূর হয় এখান থেকে, না হলে এখনই লাশ ফেলে দেবো শুয়োরের বাচ্চা। মাসুদ আকবরের গর্জনে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটি ভয়ে কেঁপে উঠল। তড়িঘড়ি করে চাদর দিয়ে নিজেকে আড়াল করে মেঝেতে ছড়িয়ে থাকা নিজের পোশাকগুলো একে একে তুলে নিল। তারপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে মাথা নিচু করে দ্রুত বেরিয়ে গেল সে। মেয়েটি চলে যেতে মাসুদ আকবর এবার ধীরে ধীরে ঘুরে তাকালো রায়হানের দিকে। রায়হান তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন চোখ তুলে তাকানোর সাহসটুকুও নেই। মাসুদ আকবর ওকে কিছু বলবে এমন সময় পেছন থেকে ভেসে এলো প্রীতির গলা। কি বাবা, এত চিৎকার করছো কেন? চিৎকার করব না? ও তোর বেডে অন্য একজন মেয়ের সঙ্গে। থামো না বাবা, ফুর্তি করেছে তাই তো? তো কি হয়েছে তাতে? আমিও তো অনেক ছেলের সাথেই টাইম পাস করি, তাহলে ওর বেলায় প্রবলেম কি? অযথা ঝামেলা না করে কি করবে সেটা করো। অযথা ঝামেলা করিও না, ভালো লাগে না। মাসুদ আকবরের কথা শেষ হওয়ার আগেই বিরক্তি গলায় কথাগুলো বলল প্রীতি। এরপর এগিয়ে এলো রায়হানের সামনে। সকলে দাঁড়িয়ে কোনো 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 প্রকার অস্বস্তি ছাড়া রায়হানের ঠোঁটে কিস করে মুচকি হাসলো সে। সরি বেব, বাবা তোমার পার্সোনাল টাইমে ব্যাগরা দিয়েছে তাই না? রায়হান কোনো উত্তর দিল না। তা দেখে প্রীতি মাসুদ আকবরের দিকে একবার তাকিয়ে আবার রায়হানের দিকে তাকালো। আমি রুপটপে যাচ্ছি বুঝলে, নেক্সট টাইম তোমাকে আর কেউ বিরক্ত করবে না, আমি কথা দিচ্ছি। আসছি আমি, তোমার কাজ শেষ হলে তুমিও চলে এসো, কেমন? লাভ ইউ। কথাটা বলে প্রীতির কারো দিকে না তাকিয়ে ফোন টিপতে টিপতে চলে গেল ওখান থেকে। মাসুদ আকবরের বুকের ভেতরটা যেন রাগে জ্বলছিল। ইচ্ছে করছিল ছেলেটাকে ধরে এখানে শায়েস্তা করতে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে থামিয়ে নিল সে। একে তো নিজের মেয়েটা পাগল এই ছেলেটার জন্য, তার উপর আবার ক্যাপ্টেন শেহাজাদ মির্জার প্রাক্তন বোন জামা রায়হান। ওকে এখনই সরিয়ে দিলে চলবে না। এই ছেলের মাধ্যমেই তো শেহাজাদ মির্জার প্রতিটি গতিবিধির খবর পাওয়া যায়। তাই রাগটা গিলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল শুধু, চোখের সামন থেকে সরে যা। আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল মাসুদ আকবর। তার পেছন পেছন মিতিনও এগিয়ে গেল। কিছুক্ষণ পর মিতিন আবার থেমে রায়হানের দিকে তাকালো। তার কণ্ঠে বসের মতো গর্জন নেই, কিন্তু কথাগুলো ছিল স্পষ্ট নির্দেশ। বস রেগে আছে বুঝেছ, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো। বস দরকারি কিছু বিষয় নিয়ে আলাপ করবে, দেরি করো না। কথাটা শেষ করে মিতিন চলে গেল। দরজার কাছে দাঁড়িয়ে রায়হান কিছুক্ষণ নিশ্চুপ রইল। বাইরে পায়ের শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতেই সে নিজেও চলে গেল ফ্রেশ হতে। মাসুদ আকবর নিচে আসার প্রায় ২০ মিনিট পর রায়হানও সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুম জুড়ে তখন অস্বাভাবিক নীরবতা। বিশাল ঘর জুড়ে দামি আসবাবপত্র, দেয়ালে ঝোলানো কয়েকটি দুর্লভ পেন্টিং আর মৃদু হলুদ আলো। সব মিলিয়ে জায়গাটা বাইরে থেকে যতটা অভিজাত, ভেতরে তার চেয়েও বেশি অন্ধকার কিছু লুকিয়ে রয়েছে। সোফায় গা এলিয়ে বসেছিল মাসুদ আকবর, হাতে ক্রিস্টালের গ্লাস। পাশে মিতিন, আর একটু দূরে দাঁড়িয়ে তার দুজন লোক। রায়হান এসে কোনো কথা না বলে মাসুদ আকবরের ঠিক সামনে সোফাটায় বসে পড়ল। টেবিলের ওপর রাখা বোতল থেকে নিজের গ্লাসে মদ ঢেলে এক চুমুক দিল।
তারপর স্বাভাবিক ভঙ্গিতে মাসুদ আকবরের দিকে তাকিয়ে বলল, এখন বলুন তো, কিসের এত হইচই? কোন কারণে এত রাগ উঠেছে আপনার? মাসুদ আকবরের ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে নিজের গ্লাসে চুমুক দিল। তারপর গ্লাসটা নামিয়ে রায়হানের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সারাদিন তো মেয়েদের চিপায় পড়ে থাকিস, এদিকে শেহজাদের খবর যে জানতে বলেছিলাম, নতুন নতুন কিছু জেনেছিস? রায়হান কিছু বলার আগেই মাসুদের চোয়াল শক্ত হয়ে উঠল। ওই শুয়োরের বাচ্চা আমার কয়েক কোটি টাকার মাল সরকারের হাতে তুলে দিয়েছে, আর আমি এখানে বসে বসে আঙুল চুষছি। তোদের যে খবর দিতে বলেছিলাম, তার কি হলো? পেয়েছিস কিছু? রায়হান এবার একটু সোজা হয়ে বসলো। আমি তো আপনার কথা মতোই সব করেছি বস। আপনি বলেছিলেন শেহজাদ মির্জাকে ওই ফেক ফাইলগুলো দেখিয়ে অস্ত্রগুলোর পেছনে লাগিয়ে দিতে, ওকে যেন অন্যদিকে ব্যস্ত রাখা যায়। আমি সেটাই করছি। কথাটা শুনে মিতিনের মুখে হালকা হাসি ফুটল। মাসুদ আকবরের চোখেও এবার রাগের জায়গায় এক ঝলক দৃষ্টি সন্তুষ্টি দেখা দিল। অন্তত একটা ভালো খবর তো পেলাম। রায়হান ক্লাসটা টেবিলে রেখে এবার একটু ঝুঁকে এলো। শুধু একটা না আঙ্কেল, আরেকটা ভালো খবর আছে। মাসুদের ভ্রু সামান্য উঠল। কী খবর? খবর হচ্ছে আগামীকাল শেহজাদ আর লেফটেন্যান্ট সোহাগ মালদ্বীপ যাচ্ছে। শুধু ওরা নয়, শেহজাদের বউ আর নমি, মানে আমার মেয়ের মা, সেও যাচ্ছে। শুনেছি ওরা 1 সপ্তাহ থাকবে, আর এজন্য আমি আন্ডারওয়ার্ল্ডের কথা বলে রেখেছি। কয়েক সেকেন্ডের জন্য ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তারপর মাসুদ আকবর ধীরে ধীরে পিঠটা সোফায় ঠেকালো। শিওর তো? জি, প্রায় 1 সপ্তাহ থাকবে। আর এটাই আমাদের আসল সুযোগ। ওরা যখন থাকবে না তখন এদিকটা অনেকটাই ফাঁকা থাকবে। এই 1 সপ্তাহের মধ্যে আমাদের যেসব চালান আটকে আছে সেগুলো সরিয়ে দেওয়া যাবে। আগের যেগুলো আটকে আছে সেগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় সেটাও দেখব আমি। মিতিন এবার মাথা নেড়ে সম্মতি জানালো। সত্যি বস, সময়টা এবার কাজে লাগানো যাবে। আর আমরা পুরনো চালানটাও ঠিক নিজেদের কবজায় টেনে আনব। মাসুদ আকবর কিছুক্ষণ কোনো কথা বলল না। গ্লাসে থাকা মদটা ধীরে ধীরে ঘুরিয়ে দেখতে দেখতে যেন মাথার ভেতর পুরো হিসাবটা সাজিয়ে নিল। তারপর বলল, ঠিক আছে, তোমরা যখন সব কিছু গুছিয়ে নিয়েছো তখন আমি আর কথা বলবো না। তবে এবার কোনো ভুল চাই না। একবার সরকারের হাতে মাল গেছে, দ্বিতীয়বার যেন একই ভুল না হয়। রায়হান মাথা নাড়ল। বুঝেছি আঙ্কেল। মাসুদ আকবর এবার রায়হানের দিকে তাকালো। এদিকটা মিতিন, পলাশ আর আমি সামলে নেব, কিন্তু তোরা মানে তুই আর প্রীতি মালদ্বীপ যাবি? রায়হানের কপালে ভাঁজ পড়ল। আমি? মাসুদ আকবর ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, প্রীতি অনেকদিন ধরে মালদ্বীপ যেতে চাইছে, এবার পাঠাবো। আর তুইও সঙ্গে যাবি। তবে শুধু ঘুরতে নয়, এয়ারপোর্টে আমার জানাশোনার লোক আছে। আমি তোদের টিকিটের ব্যবস্থা করে দেব। আগামীকাল পাবো কি না জানি না, তবে আগামীকাল না পেলেও চেষ্টা করব 2-1 দিনের মধ্যে টিকিট পাওয়ার। রায়হানের মুখের ভাব মুহূর্তে বদলে গেল। অনেক দিন ধরেই সে চেষ্টা করছে নমিকে কাছে পাওয়ার। প্রাক্তন প্রেমিক বলে কথা, তাই এক বাক্যে রাজি হলো সে। ওখানে গিয়ে ওদের সামনে প্রীতির সাথে ঘোরা যাবে। যেহেতু নবী ওকে ভালোবাসে, সেই অনুযায়ী মেয়েটাকে একটু দেখেও নেওয়া যাবে। ভাবনাটা মনে আসতেই পৈশাচিক হাসল রায়হান। মাসুদ আকবর নিজে রায়হানের ভাবভঙ্গি কতটা বুঝলো কে জানে, কিন্তু এবার সে একটু ঝুঁকে এলো রায়হানের দিকে। তার নিচু স্বরে বলল, এত খুশি হোস না। তোকে আমার মেয়ের সাথে রঙ্গলীলা করতে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি শুধুমাত্র শেহজাদ মির্জার ওপর নজর রাখতে। শেহজাদ ছুটিতে যাচ্ছে বলে আমি নিশ্চিত হয়ে বসে থাকবো, এমন বোকা নই আমি। একজন একজন ক্যাপ্টেন। ছুটি থাকলেও কখন কোথায় কি করছে সেটা বলা যায় না। তার উপর তুই জানিস আমার কতগুলো হিসেব ওর জন্য নষ্ট হয়েছে। মিতিন চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। মাসুদ এবার তার দিকে তাকালো। ওরা চলে যাবে, তাই চালানের এদিকটা তুই সব সামলাবি। যেসব কাজ আটকে আছে সেগুলো শেষ করবি। কোনো খবর বাইরে যাবে না। ঠিক আছে বস। তারপর মাসুদ আবার রায়হানের দিকে ফিরল। তোকে যেটা বলেছি সেটা মাথায় রাখিস। বেশি কাছাকাছি যাওয়ার দরকার নেই। শুধু জানতে হবে ও কোথা যাচ্ছে, কার সঙ্গে আছে, কি করছে। কোনো অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে খবর দিবি। রায়হান মাথা নেড়ে সম্মতি জানালো। মাসুদের ঠোঁটে এবার ধীর ভয়ঙ্কর একটা হাসি ফুটে উঠল। শেহজাদ মির্জাকে সব দিক থেকে ব্যস্ত রাখতে হবে। এদিকে আমাদের কাজ চলবে, আর ওদিকে ওর চোখ থাকবে অন্য জায়গায়। যতদিন না আমার সব হিসাব মিটছে ততদিন ওকে এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে দেওয়া যাবে না। ঘরের বাতাসটা যেন আচমকায় ভারী হয়ে উঠল। মাসুদ আবার গ্লাস তুলে এক চুমুক দিল। তারপর খুব শান্ত গলায় বলল, এবার কোনো ভুল যেন না হয়, কারণ পরের বার ভুলের খেসারত শুধু টাকা দিয়ে দিতে হবে না। যাই হোক,
তোর এখন যা, আমার আর কিছু বলার নেই। রায়হান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। মিতিনও মাথা নেড়ে উঠে গেল তার পেছনে। দুজন বেরিয়ে যাবার পর মাসুদ আরও কিছুক্ষণ একা বসে রইল, মুখে তখনও সেই ঠান্ডা হিসাবে হাসি। মাসুদ আকবরের চোখের আড়াল হতেই মিতিনের মুখের অভিব্যক্তি বদলে গেল। কিছুক্ষণ আগেও যে মুখে ছিল মাসুদের প্রতি আনুগত্যের ছাপ, এখন সেখানে শুধুই সতর্কতা। দ্রুত নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল সে। তারপর কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে নিশ্চিত হলো কেউ তাকে অনুসরণ করেনি। নিশ্চিত হওয়ার পরেই ফোনটা হাতে নিল। এরপর মাসুদ আকবরের সঙ্গে হওয়া পুরো কথোপকথনটা সে যতটা সম্ভব হুবহু মনে করে লিখতে শুরু করলো। শেহজাদ মির্জাকে ঘিরে মাসুদের পরিকল্পনা, মালদ্বীপে যাওয়ার খবর, রায়হানকে সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত, কোনো কিছুই বাদ দিল না। এরপর প্রথম মেসেজটা পাঠিয়ে দিল শেহজাদকে। এরপর একই তথ্য আলাদা করে সোহাগকেও পাঠালো। মেসেজ পাঠানো শেষ করে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে তারপর আবার নিজের মতো বেরিয়ে গেল ঘর থেকে। রাত অনেকটা গভীর। ঢাকার ব্যস্ততা, হর্নের শব্দ আর অসংখ্য আলোরেখা পেছনে ফেলে বেশ খানিকটা দূরে চলে এসেছে শেহজাদ আর আরহা। আসার সময় এতটাই তাড়াহুড়ো ছিল যে নিজের ঘড়িটাই পড়তে ভুলে গেছে শেহজাদ। অবশ্য এখন সেটা নিয়ে মাথা ঘামানোরও সুযোগ নেই। ফোনটা পকেটেই রয়েছে, সেখান থেকে ঘড়ি দেখা যাবে, কিন্তু বের করারও উপায় নেই, কারণ আরহা তার কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। গাড়িটা রাস্তার একপাশে থেমে আছে। আশেপাশে কোনো জনবসতির চিহ্ন নেই বললেই চলে। দূরে কোথাও দু একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে, কিন্তু তাদের চারপাশটুকু প্রায় অন্ধকারে ডুবে আছে। রাস্তার পাশে বিশাল একটা খাল। রাতের অন্ধকারে তার কালচে পানিটা স্থির হয়ে পড়ে আছে। মাঝে মাঝে বাতাসে পানির গায়ে ছোট ছোট ঢেউ উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। চারপাশটা কেমন অস্বাভাবিক নিস্তব্ধ। শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে বাতাসে গাছের পাতার মৃদু শব্দ, আর গাড়ির ভেতরে দুজন মানুষের নিঃশ্বাস। শেহজাদ স্টিয়ারিংয়ে এক হাত রেখে চুপচাপ সামনে তাকিয়ে আছে আর হাত দিকে। মেয়েটার কপালে কয়েকটা চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আছে। শেহজাদ একবার সেদিকে তাকিয়ে মৃদু হাসল। এই মুহূর্তে তার মনে হলো ঢাকার হাজারো ব্যস্ততা থেকে দূরে এত রাতের নির্জনতায় এই ছোট্ট গাড়িটাই যেন তাদের দুজনের আলাদা একটা পৃথিবী। কয়েক মাস আগেও এই মেয়েটাকে নিয়ে তার পৃথিবীটা এমন হবে কখনো ভাবেনি সে। আর এখন এখন আরহা শুধু স্ত্রী নয়, তার হবু সন্তানের মাও। ভাবনাটা মনে আসতেই বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল শেহজাদের। তার চোখ ধীরে ধীরে নেমে এলো আরহার পেটের দিকে। সেখানে খুব ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে, তাদের দুজনের ভালোবাসার অংশ। এখনও তাকে দেখা যায় না, তার মুখ কেমন হবে জানা নেই, এমনকি পৃথিবীর আলো দেখতেও এখনও অনেকটা সময় বাকি। অথচ শেহজাদের মনে হয় সেই অদেখা মানুষটাকে সে এরই মধ্যে ভালোবেসে ফেলেছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। সে কি ভালো বাবা হতে পারবে? তার কাজের কারণে কত রাত বাড়ির বাইরে থাকতে হয়, কখনো দায়িত্বের কারণে, কখনো কোথায় থাকতে হয় নিজেও জানে না। এমন একটা জীবন যেখানে পরের মুহূর্তে কী হবে তার নিশ্চয়তা নেই। সেই জীবনকে ঘিরে সেও নাকি হবে কারো বাবা, কোনো একজন ছোট মানুষ তারও হাতের আঙ্গুল ধরে হাঁটবে। হঠাৎ চেহারাদের বুকের ভেতরটা কেমন করে উঠল। সে আরহার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, তোদের দুজনকে নিয়ে এখন কিন্তু আমাকে অনেক বেশি সাবধান হতে হবে আরহা। যে কোনো মূল্যে আমি আমার সন্তানকে ভালো রাখতে চাই, ওর সামনে একজন ভালো বাবা হয়ে উঠতে চাই, ঠিক আমার বাবার মতো, যিনি আমাকে জন্ম না দিয়েও আমাকে তার হৃৎপিণ্ড বানিয়েছেন। ঘুমন্ত আরহা সব অবশ্য কিছুই শুনল না, কিন্তু শেহজাদ মৃদু হাসল। তারপর নিজের মনেই ভাবল, বাচ্চাটা দেখতে কার মতো হবে? আরহার মতো চোখ হলে কেমন হবে? নিশ্চয়ই সুন্দর হবে। আর যদি আরহার মতো জেদি হয়? সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে ফেলল শেহজাদ। না বাবা, তুই ছেলে হ আর মেয়ে, কোনো সমস্যা নেই, শুধু তোর মায়ের মতো জেদি হোস না। তোর মায়ের মতো জেদি হলে কিন্তু বিপদ আছে। কথাটা বলেই নিজেই থেমে গেল, তারপর আবারও হাসল। এমন সময় পাশের কোথাও একসঙ্গে বেশ কয়েকটা কুকুর ডেকে উঠল। নিস্তব্ধ রাতের মধ্যে আচমকা সেই তীক্ষ্ণ ডাক ভেসে আসতেই আরহাত চমকে উঠল। ঘুমের ঘরে শেহজাদকে জামা আঁকড়ে ধরে মাথাটা সামান্য তুলে ফেলল সে। শেহজাদ, কণ্ঠে ঘুম আর ভয় দুটোই মেশে আছে। শেহজাদ সঙ্গে সঙ্গে তার কাঁধে হাত রাখল। এই তো আমি আছি, ভয় পাস না। ততক্ষণে আরহার ঘুম শেষ। সে চোখ কষলে চারপাশে তাকালো। গাড়ির কাছের ওপাশে ঘুটঘুটে অন্ধকার, দূরে আবার কুকুরগুলোর ডাক শোনা গেল। মেয়েটা অস্বস্তিতে আরও একটু শেহজাদের কাছে সরে এলো। শেহজাদ মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল।
কিছু হয়নি, রাস্তার পাশে কুকুর, একটু পরে চুপ করে যাবে। বুঝেছি, কিন্তু এত জোরে ডাকছে কেন ওরা? হয়তো ওদের মধ্যে তোর মতো একটু ঝগড়ুটে বউ আছে, আর সে ঝগড়া শুরু করে দিয়েছে, তাই নিয়ে এত ঘেউ ঘেউ। শেহজাদের কথায় আরহা চোখ বড় বড় করে তার দিকে তাকালো। তা দেখে হেসে ফেলল শেহজাদ। তারপর ঘড়ির কথা মনে পড়তেই নিজের কবজির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে মনে পড়ল ঘড়িটা তো আজ পড়াই হয়নি। সর দেখি ফোনটা বের করি, কটা বাজে কে জানে। আরহা সোজা হয়ে আসলো শেহজাদের কথায়। শেহজাদ এবার পকেট থেকে ফোনটা বের করার জন্য হাত বাড়ালো। ফোনটা বের করতেই স্ক্রিনে একের পর এক নোটিফিকেশন ভেসে উঠল। সবার উপরে মিতিনের নাম। মেসেজের নোটিফিকেশনটা খুলে প্রথম কয়েক লাইন পড়তেই তার ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটে উঠল। মাসুদ আকবরের সঙ্গে রায়হানের কথোপকথন, মালদ্বীপে তাদের যাওয়ার পরিকল্পনা, আর এই সুযোগে মাসুদের লোকজন কি করতে যাচ্ছে সব কিছুই বিস্তারিত জানিয়েছে মিতিন। শেহজাদ ধীরে ধীরে মেসেজটা পড়ল। তারপর পরের মেসেজটা খুলতেই মুখে সে মৃদু হাসিটা মিলিয়ে গেল। আরেকটা বিষয় স্যার, আপনার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। আপনি কার সঙ্গে আছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, প্রতিটি খবরই মাসুদ আকবরের কাছে পৌঁছে দিচ্ছে ওর লোকজন। তাই খুব প্রয়োজনীয় কোনো কথা থাকলে কাউকে কল করবেন না, মেসেজ দিয়ে জানাবেন। আর আপু তো প্রেগনেন্ট, তাই প্লিজ একটু সাবধানে থাকবেন। শেহজাদের চোখ দুটো মুহূর্তে স্থির হয়ে গেল। সে আবারও মেসেজটা পড়ল। তারপর স্ক্রিন বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। আরহা তখনও তার পাশে নিশ্চিন্তে বসে আছে। মেয়েটা কিছু বুঝতে না পেরে শেহজাদের মুখের দিকে তাকালো। কি হয়েছে, হুট করে গম্ভীর হলে যে? শেহজাদ সঙ্গে সঙ্গে নিজের মুখের ভাবটা স্বাভাবিক করে ফেলল। কিছু না, প্রায় অনেকক্ষণ হলো বেরিয়েছি, এবার ফিরতে হবে আরও। আরহা আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু শেহজাদের মাথায় তখন দ্রুত হিসাব চলছে। মাসুদ আকবর শুধু তার ওপর নজর রাখছে না, তার আশেপাশে থাকা মানুষগুলোরও প্রতিটি গতিবিধিরও উপরে নজর রাখছে। অর্থাৎ এই মুহূর্ত থেকে ফোনে বলা প্রতিটা কথা, পাঠানো প্রতিটা মেসেজ, সব কিছুর ব্যাপারে তাকে সতর্ক হতে হবে, বিশেষ করে আরহাকে নিয়ে। শেহজাদ একবার আরহার দিকে তাকালো, তারপর অতি স্বাভাবিক ভঙ্গিতে আরহার হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, চলো এবার যাওয়া যাক তাহলে। আরহা মাথা নেড়ে সায় জানালো। প্রায় অনেকটা সময় ধরে গাড়ি চলতে চলতে হঠাৎ আরহা জানালার বাইরে তাকিয়ে বলল, শেহজাদ, গাড়ি থামাও। শেহজাদ ভ্রু কুঁচকে তাকালো। কেন? চা খাবো। এত রাতে? হ্যাঁ, চা খাবো। প্লিজ চলো না প্লিজ। আরহার কণ্ঠে এমন দৃঢ়তা যে শেহজাদ বুঝে গেল এই মেয়েটা এখন বোঝানো বৃথা। তাই কিছুটা সামনে গিয়ে রাস্তার পাশে একটা টং দোকান দেখে পড়তেই গাড়ি থামিয়ে দিল সে। দোকানটা প্রায় ফাঁকা, টিনের চালের নিচে ছোট্ট একটা বাতি জ্বলছে। দোকানদারও বোধহয় রাতে শেষ চায়ের কাপ গুছিয়ে না প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ওরা গিয়ে চা চাইতেই উনি 2 কাপ চা দুজনের হাতে ধরিয়ে দিলেন। দুজনেই গাড়ির পাশে দাঁড়িয়ে চা খেলো। আরহা চায়ের কাপে ফু দিতে দিতে বেশ তৃপ্তি নিয়ে চুমুক দিচ্ছিল। শেহজাদ তাকে মৃদু হাসল। এই চায়ের জন্য আমাকে এত রাতে গাড়ি থামাতে হলো? বাড়িতে গিয়ে চা খেতে পারতি না? বাড়ির চা রাস্তার পাশের চা কি এক হলো? শেহজাদ মাথা নাড়ল। তোর সঙ্গে যুক্তি দিয়ে পারা যাবে না। চা শেষ করে বিল দিয়ে দুজনে গাড়িতে ওঠার জন্য এগোলো। ঠিক তখনই গাড়ির হেডলাইনের আলো গিয়ে পড়ল রাস্তার পাশে একটা একতলা বাড়ির সাথে লাগোয়া গাছের ওপর। আরহা হঠাৎ থেমে গেল, চোখ দুটো চকচক করে উঠল ওর। শেহজাদ? হুম। আরহা হাত তুলে গাছটার দিকে তাকালো। শেহজাদ একবার গাছটার দিকে তাকালো, তারপর আরহার দিকে। বাড়ি গিয়ে কিনে দেবো, তখন যত মন চায় আমরা খাস, কিন্তু এখন ফিরতে হবে। না, এখনই খাবো। শেহজাদ এবার বিরক্ত মুখে তাকালো আরহার দিকে। এই মেয়েটা সব কিছুতেই জেদ। ও ভয় পাচ্ছে আশেপাশে যদি মাসুদ আকবরের লোক থাকে তাহলে বিপদ হতে সময় লাগবে না, কিন্তু এই মেয়ে তো নাছোড় বান্দা। একে কিভাবে বোঝাবে সে? পেঙ্গুইন প্লিজ ঝামেলা করিস না, বাড়ি চল, তোকে বস্তা ভর্তি কিনে দেব। প্লিজ পাখি, এমন জেদ করিস না। আরহা ঠোঁট ফুলিয়ে বলল। মুখটা এমন হলো যে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। শেহজাদ আকাশের দিকে তাকালো। মনে হলো জীবনের যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তার মধ্যে এই মেয়েটার এমন ছোট ছোট আবদারই সম্ভবত সবচেয়ে কঠিন। শেষ পর্যন্ত বিরক্ত একটা নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা বন্ধ করলো সে। ঠিক আছে, তুই গাড়িতে বস, আমি নিয়ে আসছি, খবরদার নামবি না। আরহার মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। খুশিতে ছোট বাচ্চার মতো লাফিয়ে উঠল সে। তা দেখে এত বিরক্তির মাঝেও হাসল শাহজাদ। এরপর গাড়ি ভালো করে লক করে এগিয়ে গেল আমরা চুরি করতে। শেহজাদ গাড়িটা ভালো করে লক করে রাস্তার পাশের বাড়িটার দিকে এগিয়ে গেল। আরহা তখনও গাড়ির ভিতর বসে জানালার কাজ নামিয়ে উদ্বিগ্ন চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে। বাড়িটার চারপাশে খুব উঁচু কোনো দেয়াল নেই,
কোমর সমান বাউন্ডারি ওয়াল, তার পাশে ছোটোখাটো একটা আমড়া গাছ। গাছটা এমন উঁচু নয় যে ফল পাড়তে শেহজাদকে বিশেষ করে কসরত করতে হবে। তবুও লোকটা এমনভাবে চারপাশে তাকাতে তাকাতে এগোচ্ছে যেন কোনো গোপন সামরিক অভিযানে বেরিয়ে আছে। একবার ডান দিকে তাকালো, কেউ নেই। বাঁদিকে তাকালো, সেখানেও নিস্তব্ধ রাস্তা। তারপর খুব সাবধানে বাউন্ডারি ওয়ালের কাছে গিয়ে দাঁড়ালো শেহজাদ। আরেকবার পেছন ফিরে গাড়িটার দিকে তাকালো। আরহা জানালার ওপাশ থেকে বড় চোখ করে তাকিয়ে আছে। শেহজাদ ভ্রু কুঁচকে হাতের ইশারায় বোঝালো, চুপ করে বসে থাক। আরহা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আরহার দিকটা আশ্বস্ত হয়ে শেহজাদ এক পা তুলে অনায়াসে দেয়ালের ওপর উঠে গেল, এতটাই সহজে যে নিজেই এক মুহূর্ত থমকে গেল। এরপর গাছটার নিচে গিয়ে ডাল ধরে কয়েকটা আমড়া পেড়ে হাতে নিল। প্রথমটা হাতে আসতেই গাড়ির দিকে তাকিয়ে মুচকে হাসল সে। আরহার মুখেও সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। কিন্তু পরক্ষণে দুজনের চোকাচুকি হতেই আরহাত তাড়াতাড়ি হাতের ইশারায় বলল, আরও নাও। শেহজাদ অবাক হয়ে নিজের বুকের দিকে আঙ্গুল তুলে বোঝালো, এগুলো যথেষ্ট আর লাগবে না। কিন্তু আরহা শুনল না। সে এবার দুই হাত দিয়ে বড় একটা বস্তার আকৃতি বানিয়ে দেখালো, এতগুলো চাই তার। শেহজাদ চোখ বড় করে তাকিয়ে রইল। মুখে এমন একটা ভাব ফুটে উঠল যেন এই মেয়ের জন্যই আজ তাকে চাকরি, সম্মান সব কিছু বিসর্জন দিতে হবে। তবু গাছের দিকে ফিরে গেল সে। একটা দুটো করে বেশ কয়েকটা আমরা জমে গেল হাতে। শেহজাদ এবার মনে মনে হিসাব করলো, যথেষ্ট হয়েছে, আর একটাও না। কারণ সে ক্যাপ্টেন শেহজাদ মির্জা, দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অফিসার। আর সেই আজ ক্যাপ্টেন রাতের অন্ধকারে কারো বাড়ির গাছ থেকে আমরা চুরি করছে। জীবনে যদি কখনো এই খবর বাইরে যায় তাহলে তার সম্মান বলে কিছু থাকবে না। মাথা নেড়ে নিজেকেই বলল সে, যা হয়েছে হয়েছে, এবার ভাগতে হবে। ঠিক তখনই হঠাৎ করে বাড়িটার ভিতরে একটা আলো জ্বলে উঠল। শেহজাদ জমে গেল যেন। গাছের ডাল ধরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তার চোখ কপালে উঠে গেল। এক মুহূর্তে গাড়ির ভেতর থেকে আরহারও একটা চাপা চিৎকার বেরিয়ে এলো, আল্লাহ! শেহজাদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বাড়িটার দিকে তাকালো। একটা জানালায় আলো জ্বলছে, তারপর আরেকটা। বাড়ির লাইট দেখে গাড়ির ভিতর থেকে চেঁচিয়ে উঠল আরহা, শেহজাদ পালাও, লোকজন জেগে গেছে, পালাও। শেহজাদ এক হাত দিয়ে নিজের কপালে থাপ্পড় মেরে আঙুল ঠোঁটে চেপে ধরে ইশারা করলো, চুপ কর। যেও বা একটু বাস্তা, মনে হচ্ছে তোর জন্য আরও আগে ধরা খাবো। কিন্তু আরহা কি আর চুপ থাকার অবস্থায় আছে? মেয়েটা জানালার কাজ নামিয়ে অস্থির গলায় বলল, প্লিজ শেহজাদ, তাড়াতাড়ি এসো, ভয় লাগছে। আর লাগবে না, দৌড়াও। শেহজাদের বুকের ভেতরটা ধক করে উঠল। সে গাছের ডাল ছেড়ে দিয়ে দ্রুত নিচে নামতে গিয়ে হাতে থাকা আমড়াগুলো আঁকড়ে ধরল। একটা নিচে পড়ে গেলেও সেটা তোলার জন্য থামল না। জীবন আগে আমরা পড়ে। এমন সময় বাড়ির ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো, চোর চোর, কে কই আছো গো? চোর ঢুকেছে বাড়িতে, কই সবার লাঠি নিয়ে এসো, চোর এসেছে চোর। শেহজাদের শরীরে ভয়ে শিহরণ বয়ে গেল যেন। আরহা এবার আর নিজেকে সামলাতে পারল না। শেহজাদ, তাড়াতাড়ি এসো, চোর চোর বলছে ওরা, এসো। চেঁচাস না বাল, শুনেছি আমি, শেহজাদ দাঁত চেপে বলল। তারপর দেয়াল টপকে রাস্তার দিকে নামতেই আরহা আবার চেঁচিয়ে উঠল, দৌড়াও। আমি দৌড়াচ্ছি, আরও জোরে। তুই চুপ করবি? শেহজাদ এক হাতে আমড়াগুলো ধরে অন্য হাতে দেয়াল টপকে এক লাফে রাস্তা নেমে এলো। তারপর দৌড়ে গাড়ির দিকে এগোতে লাগলো। পেছন থেকে আবার সেই গলা, চোর চোর চোর, ধরো, চোর ঢুকেছে। শেহজাদ দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকালো। বাড়ির ভেতরে আরও আলো জ্বলছে। জানালার পর্দা নড়ছে, মনে হচ্ছে লোকজন বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। শেহজাদের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। জীবনের শত্রুর গুলির সামনে দাঁড়িয়েছে সে। অপারেশনের জীবন বাজি রেখেছে, অথচ আজ কয়েকটা আমড়ার জন্য যেভাবে নাকানি জুবানি খাচ্ছে, এটা জীবনে ভুলবে না সে। আর ধরা পড়লে তার নিজের কাছেই নিজেকে ক্ষমা করতে ইচ্ছে করবে না। সবচেয়ে বড় কথা, সে ক্যাপ্টেন শেহজাদ মির্জা, দেশের একজন সেনা কর্মকর্তা। আর আজ যদি ধরা খায় তাহলে রাতের পরিচয় হবে চোর। এই অপমান কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রায় ছুটতে ছুটতে গাড়ির কাছে পৌঁছাতেই আরহা তড়িঘড়ি করে দরজা খুলে দিল, এসো এসো তাড়াতাড়ি। শেহজাদ তার এক মুহূর্তও দেরি করল না। গাড়িতে উঠে দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে হাতে থাকা আমড়াগুলো আরহার কোলে ছুঁড়ে দিল, নে তোর আমড়া। আরহা আমড়াগুলো কোলে নিয়ে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর চোখ বড় বড় করে বলল, এতক্ষণ সময় ধরে মাত্র এই কয়েকটা নিয়েছো? এত কম? শেহজাদের চোখ মুহূর্তে বড় হয়ে গেল, এগুলো কম? 11টার মতো আমরা কম হয়ে গেছে তোর কাছে?
ধরা খেতে বলছিস? শেহজাদের শেষ কথায় অস্বস্তিতে বলল আরহা। এভাবে বলতে চায়নি ও, কিন্তু এই মুহূর্তে আর কিছু বলল না। শেহজাদ কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। বাইরে তখনও ভেসে আসছে চোর চোর ধরো। চারপাশে একবার তাকিয়ে শেহজাদ দ্রুত গাড়ি স্টার্ট দিতে নিল, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। শেহজাদ ভ্রু কুচকে আবার চাবি ঘোরালো, কিন্তু স্টার্ট নিল না। ইঞ্জিন শুধু কেমন একটা শুকনো শব্দ করে থেমে গেল। শেহজাদের বুকের ভেতরটা ধক করে উঠল। সর্বনাশ, গাড়ির মনে হয় কোনো সমস্যা হয়েছে আরু। আরহা এতক্ষণ কোলে আমড়াগুলো নিয়ে বসেছিল, কিন্তু শেহজাদের মুখ দেখে তার মুখের হাসিটাও মুহূর্তেও উধার হয়ে গেল। কি হয়েছে? স্টার্ট নিচ্ছে না? মানে মানে গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরহা সঙ্গে সঙ্গে জানালার বাইরে তাকালো। এর মধ্যে কতগুলো লোক বেরিয়ে এসেছে। ওদের চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসেছে। তাদের দেখে ভয়ে শিউরে উঠল আরহা। আমরাগুলো গাড়ির পিছনের সিটে রেখে শেহজাদের দিকে তাকালো। আমরা কি ধরা পড়ে যাব? শেহজাদ এবার উত্তর দিল না, আবারও চাবি ঘুরালো। কিছুই হলো না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মনে মনে বারবার দোয়া করছে, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, বেঁচে থাকলে আর কখনো চুরি করব না। শেহজাদ এবার চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নিল। ঠিক তখনই চারপাশ থেকে লোকজন এসে ঘিরে ধরল শেহজাদের গাড়ি। সকলের হাতেই লাঠি। ভয়ে শেহজাদকে আঁকড়ে ধরে কেঁদে ফেলল আরহা। শেহজাদ, আমার ভয় করছে। আমার জন্য এত বিপদ হলো, আমি বুঝতে পারিনি এমন হবে। একে তো লোকজন ঘিরে ধরেছে, তার ওপর গাড়ি চলছে না। আর এখন আরহার কান্না দেখে যতটুকু মনোবল ছিল সেটাও ভেঙে গেল শেহজাদের। বাহিরের লোকজনের চিৎকার করছে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে সে আরহাকে জড়িয়ে ধরল। তারপর বলল, একদম কাঁদবি না, আমি আছি তো পেঙ্গুইন, তোর ক্যাপ্টেন আছে, কিছু হবে না, কিছু হতে দেব না আমি। ভরসা রাখ আমার ওপর, জান বাচ্চা আমার, প্লিজ কাঁদিস না প্লিজ। শেহজাদের কথায় আরহাত তো শান্ত হলোই না, উল্টো লোকগুলো গাড়ির একের পর এক থাপ্পড় মারা দেখে ভয়ে আরও ডুকরে উঠল। শেহজাদ আর কোনো কথা বলল না। মুহূর্তে তার মুখের হাসি ঠাট্টা উধাও হয়ে গেল। কি করবে বুঝতে পারল না। এমন সময় একজন লোক চেঁচিয়ে উঠল, এই গাড়ি থেকে কে আছো? বেরিয়ে এসো, না হলে হাতের লাঠি দিয়ে গাড়ি ভেঙে চুরমার করে দেব। বেরিয়ে এসো বলছি, চোরের ঘরের চোর, বের হও। তার সাথে অন্য লোকগুলো সঙ্গ দিল। সবাই বের হতে বলছে। এবার আর চুপ করে বসে থাকতে পারল না শেহজাদ। এদের ভাবগতিক ভালো লাগছে না। যেভাবে রেগে আছে তাতে যে কোনো সময় গাড়িতে আঘাত করতে দুবার ভাববে না। আর একবার গাড়িতে আঘাত করলে আরহার ক্ষতিও করে দেবে লোকগুলো। অসহায় চোখে আরহার দিকে তাকালো সে। ওর পেঙ্গুইন তো একা নয় এখন, তার ভিতরে যে এখন ওদের ভালোবাসার অংশ আছে, তাদের সন্তানও আছে। লোকগুলো যদি গাড়ি ভেঙে ভিতরে এসে আরহাকে আঘাত করে, পেটে আঘাত লাগলে কি হবে? এটা না হতে দেওয়া যাবে না। ওর ভাবনার মাঝে একজন গাড়ির দরজার লাঠি দিয়ে সজোরে আঘাত করলো। ভয় পেল আরহা, এতটাই ভয় পেল যে কাঁদতেই ভুলে গেল যেন। শেহজাদ এবার ওর দিকে তাকালো। তারপর খুব ধীরে আরহার পেটের ওপর এক হাত রেখে মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল, তুই গাড়ি থেকে নামবি না, বাহিরে যাই হয়ে যাক তুই নামবি না। আরহা কান্না ভেজা চোখে তাকালো। আমাকে রেখে কোথায় যাচ্ছ ক্যাপ্টেন? প্লিজ যেও না, ওরা মেরে ফেলবে আমাদের, যেও না প্লিজ। কথাটা বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে উঠল আরহা। কিন্তু লোকগুলোর এত হইচই যে আর বসে থাকা গেল না। সে আরহাকে বসিয়ে রেখে দরজার লক খোলার জন্য হাত বাড়াতেই ছট করে তার হাতটা ধরে ফেলল আরহা। প্লিজ একা যেও না, ওদের হাতে লাঠি আছে, মেরে ফেলবে। শেহজাদ থামল। আরহা আবারও ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে একা রেখে যেও না। কথাটা শুনে শেহজাদের চোখের কঠোরতা এক মুহূর্তের জন্য নরম হলো, কিন্তু পরক্ষণে সে আরহার পেটের দিকে তাকালো। তারপর দুই হাত দিয়ে আরহার মুখটা আলতো করে ধরে বলল, শোন আরু, তুই এখন শুধু আমার বউ না, তোর ভেতরে আমাদের বাচ্চা আছে। বাইরে কি হচ্ছে আমি জানি না, ওদের হাতে হকি স্টিক লাঠি আছে, চারপাশে মানুষ জড়ো হচ্ছে। এই অবস্থায় তোকে আমি এক পাও বাইরে যেতে দেব না। আমার সঙ্গে যা হওয়ার হোক, আমাকে গাল দিক, চোট বলুক, চাইলে থানায় নিয়ে যাক, মারুক, সব মেনে নেব, কিন্তু তোকে কেউ একটা ধাক্কা দিলেও আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আরহার চোখ ভিজে উঠল। আমি তোমার সঙ্গে যাব না, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি পেঙ্গুইন, প্লিজ। তোর জন্য ভয় পাচ্ছি, আমাদের ছোট্ট পেঙ্গুইনের জন্য ভয় পাচ্ছি। কথাটা শুনে আরহা থেমে গেল। শেহজাদ এবার তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর দরজার লক খুলে বাহিরে বের হতে নিতেই সজোরে মাথায় আঘাত পেল সে। ওরা বাহিরে বের হচ্ছিল না, লোকগুলো অতিষ্ঠ হয়ে গেছে ডাকতে ডাকতে। কিন্তু ওরা বের হচ্ছে না বলে রাগের মাথায় গাড়িতে আঘাত করতে নিয়েছিল সে।
কিন্তু বুঝতে পারেনি শেহজাদ এমন সময় বেরিয়ে আসবে। হঠাৎ এমন একটা ঘটনা হবে তার জন্য লোকগুলো প্রস্তুত ছিল না। শেহজাদ মাথা ধরে নিচে বসে পড়ল আর আরহা সজোরে চিৎকার করে উঠল, শেহজাদ! রাত কটা বাজে তা জানে না সোহাগ, জানবেই বা কীভাবে? সঙ্গে নেই ফোন, হাতে নেই ঘড়ি, চুল উস্কো খুস্কো, চোখে পানি। এ অবস্থায় মির্জা বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে সে। সেদিন রাতে জাওয়াতকে পানিতে চুবানো, এরপর নমির হাতে থাপ্পড় খাওয়া, সব কিছুর পর থেকেই ভিতরে একটা কেমন এলোমেলো হয়ে আছে তার উপর নমির একের পর এক ফোন কল, শপিং মলে দূরে দাঁড়িয়ে থেকে গাড়িতে নমিকে কাঁদতে দেখা। সব মিলিয়ে গত 2 দিন যেন নিজের সঙ্গে যুদ্ধ করেছে সোহাগ। বারবার একটা কথাই মনে হয়েছে তার, নমি হয়তো তাকে ভালোবাসে না। যদি সত্যি ভালোবাসতো তাহলে সেদিন ওভাবে পায়ের কাছে পড়ে ভালোবাসা ভিক্ষা চাওয়ার পরও কি তাকে ফিরিয়ে দিতে পারতো? অন্তত কিছু একটা তো বলতো, একটা উত্তর দিত। কিন্তু নমি সেদিন কিছুই বলেনি, আর সোহাগ সেই নীরবতাটাকেই উত্তর হিসাবে ধরে নিয়েছে। নমি তাকে ভালোবাসে না, এই একটা ভাবনাই গত 2 দিনে তাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। কষ্ট পেয়েছে, একা একা কেঁদেছে, অথচ নমির কোনো ফোনই ধরেনি। মাঝে মাঝে অবশ্য মনে হয়েছে ফোনটা ধরে ফেলবে, কিন্তু পরক্ষণে আর সাহস হয়নি। ফোন ধরলে হয়তো নমি তাকে সান্ত্বনা দেবে, হয়তো জিজ্ঞেস করবে কেন সে ফোন ধরছে না, হয়তো সেদিনের জন্য সরি বলবে। কিন্তু একটা সরি বললেই কি ভালোবাসার ক্ষত সেরে যায়? যে মানুষটার সামনে নিজের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে পায়ের কাছে পড়ে ভালোবাসা চেয়েছিল সে, তার কাছ থেকে একটা সরি শুনে কি সেই অপমানটা মুছে যাবে? যাবে না। কিন্তু তবুও মনটা যে নমির কাছে পড়ে আছে। এই 2 দিনে ঠিক মতো খাওয়া হয়নি, ঘুমও হয়নি। নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক, নমি নামের মেয়েটা তাকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দিয়েছে। এর মাঝে শাহজাহান সাহেব তাকে অনেক বুঝিয়েছেন। তার কথাগুলো শুনে সোহাগের মনে হয়েছিল তো আরেকবার চেষ্টা করা উচিত, একবার, শেষবারের মতো। অভিমান আছে, কষ্ট আছে, রাগও আছে, তবুও নমি সামনে আবার গিয়ে দাঁড়াবে সে। অন্তত নিজের মনের কথাটা আরেকবার বলবে। তারপর নমি যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। ভেবেছে আগামীকাল তো মালদ্বীপ যাচ্ছে সবাই, সে ওখানে নিশ্চয়ই সুযোগ পাবে সবটা বলার। মনে মনে বেশ খুশি হয়েছিল সে। এরপর সন্ধ্যার দিকে নিজের বেডরুমে শুয়েছিল সে, কিন্তু ক্লান্তিতে কখন যে চোখ লেগে এসেছিল টেরই পায়নি। গত কয়েকদিনের না ঘুমানো, না খাওয়ার ক্লান্তি যেন একসঙ্গে এসে শরীরটাকে চেপে ধরেছিল। তাই চোখ বন্ধ করার পর আর কিছুই মনে নেই। এক রাতে ঘুম এক ঘুমে রাত 1টা বেজে গেছে। মনোহরা বেগমও আর ডাকেনি ছেলেকে, কিন্তু রাত 1টায় ঘুম ভাঙার পর অন্ধকার ঘরে হাতড়ে ফোনটা তুলে সময় দেখার জন্য স্ক্রিন অন করতে চোখে পড়ল শিহাবের একটা মেসেজ। এত রাতে ওর মেসেজে ভ্রু কুঁচকে গেছিল ওর। ভয় পেয়েছে আবার ওই বাড়িতে কারো কিছু হলো নাকি। আর হ্যাঁ, শেহজাদ ঠিক আছে তো? আর দেরি না করে মেসেজটা খুলতেই কয়েকটা শব্দ সোহাগের চোখের সামনে স্থির হয়ে গেল। ভাইয়া, নমি আপুর বিয়ে ঠিক করেছে মামা, আর আপুও মত দিয়েছে। সেদিন রাতে তো তুমি সবার সামনে আপুকে প্রপোজ করলে, তাই মনে হলো খবরটা তোমাকে দেওয়া প্রয়োজন। এরপর সোহাগের কি হয়েছিল সে নিজেও জানে না। কিভাবে বিছানা থেকে উঠেছে, কিভাবে জামা কাপড় পরেছে, কিভাবে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছে, কিছু মনে নেই তার। শুধু একটা কথায় মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, নমির বিয়ে ঠিক হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নমিন নিজেও রাজি হয়েছে। পরনে কালো ট্রাউজার, গায়ে স্লিভলেস টি শার্ট। কয়েকদিনে অযত্নে মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে, চোখে মুখে ঘুমহীনতা, ক্লান্তি আর অসহ্য এক যন্ত্রণা। সেসব কিন্তু সেসবের কিছুই যেন তার খেয়াল নেই। কোনো মতে ঘর থেকে বেরিয়ে বাইকটা নিয়ে ছুটেছে আপন গতিতে। শেষ পর্যন্ত এসে থেমেছে মির্জা বাড়ির সামনে, আর সেখানে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে একটা গাড়ি চলে গেলে সেদিকে এক পলক তাকালো সোহাগ, কিন্তু বাইক থেকে নামলো না। কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। চোখের সামনে বিশাল বাড়িটা, অথচ তার দৃষ্টি যেন বাড়িটা ভেদ করে ভিতরে কাউকে খুঁজছে, নওমিকে। যে মেয়েটার কাছে অনেকবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে, যে মেয়েটার জন্য নিজের অভিমানটুকু গিলে ফেলতে চেয়েছিল, যে মেয়েটাকে মনে হয়েছিল হয়তো এখনও একবার সুযোগ দিলে সব ঠিক করে হয়ে যেতে পারে, অথচ সেই মেয়েটাই অন্য কারো সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। চোখ দুটো লাল হয়ে আছে, বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তবু একটা প্রশ্ন বারবার মাথায় আসছে, নমি সত্যি কি তাকে ভালোবাসে না, নাকি সেদিনের নীরবতার পেছনে অন্য কোনো গল্প ছিল? যদি সে ভালোবাসে তাহলে বিয়েতে মত দিল কী করে? আর যদি ভালোই না বাসে তাহলে শপিং মলে গিয়ে কল করে এমন অঝরে কাঁদছিল কেন? মাথাটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিছু ভাবতে ইচ্ছে করছে না। যাই হোক, ভালোবাসুক কি না বাসুক,
তবুও একবার সামনে দাঁড়াতেই হবে। এই ভাবনা নিয়ে বাইক থেকে নেমে সেটা রাস্তার একপাশে পার্ক করলো সে। মির্জার বাড়িটা খুব সাধারণ একটা বাড়ি। বাড়ির সামনে নেই কোনো সিকিউরিটি গার্ড, নেই সারাক্ষণ ঘুরে বেড়ানো কোনো গৃহপরিচারিকাও। আফতাব হোসেন বরাবরই সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করেন। বিশাল অট্টালিকা কিংবা বাড়তি চাকচিক্যের প্রতি তার কোনো আগ্রহ নেই। এই মুহূর্তে সেটাই সোহাগের জন্য সুবিধা হয়ে দাঁড়ালো। বাইকটা রাস্তার একপাশে রেখে ধীরে ধীরে বাড়িটার সামনে এগিয়ে এলো সে। মাথা তুলে দেয়ালের দিকে তাকাতেই বুঝলো দেয়ালটা বেশ উঁচু, গেটও ভেতর থেকে বন্ধ। নর্মালি ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল সোহাগ। কিছুক্ষণ ভেবে তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল গেট টপকেই ভেতরে ঢুকবে। সোহাগ তো লেফটেন্যান্ট, সামরিক প্রশিক্ষণ তার শরীরকে এমনভাবে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সক্ষম করে তুলেছে। তাই উঁচু গেট তার কাছে অসম্ভব কিছু নয়। সে ভাবনা মতো এগিয়ে গিয়ে কোনো মতে গেটের ওপর উঠে ওপাশে আসার জন্য শরীরটা ঘোরাতেই হঠাৎ চোখ আটকে গেল গেটের মাথায় থাকা লম্বা ধারালো শিকগুলোর দিকে। এক মুহূর্তের জন্য থামল সে, কিন্তু পরক্ষণে নমের কথা মনে পড়তেই সেই সতর্কতাটুকু হারিয়ে ফেলল যেন। আর সেটাই কাল হলো সোহাগের। শরীরটা উপাসে নামাতে গিয়ে পরের মুহূর্তেই একটা ধারালো শিক তার ডান হাতের কবজির একটু উপরে মাংসের ভেতর দিয়ে ঢুকে গেল। শিকড় এতটা গভীরভাবে ঢুকেছিল যে চামড়াটা ভেদ করে মাংসের ভেতর দিয়ে সোজা অন্য পাশ দিয়ে বেরিয়ে এসেছে। সোহাগের মুখ বিকৃত হয়ে গেল, ব্যথায় কোকিয়ে উঠল সে। পুরো শরীর এক ঝটকায় শক্ত হয়ে গেল যেন। কয়েক সেকেন্ড শুধু দাঁতে দাঁত চেপে রইল সোহাগ। হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেঁপে উঠল, রক্ত গড়িয়ে পড়ছে, হাতটা মুহূর্তেই ভিজে উঠছে। কিন্তু আশ্চর্যজনক সে থামল না, বরং অন্য হাত দিয়ে শিকটা শক্ত করে ধরল। তারপর চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে এক ঝটকায় নিচের হাতটা টেনে বের করে লাফিয়ে নিচে নেমে এলো সে। আবারও তীব্র ব্যথায় কোকিয়ে উঠল সোহাগ। রক্ত আরও দ্রুত বেরিয়ে এলো। ফিরে গেটের সেই শিকটার দিকে তাকাতেই পুরো শরীর বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। সেই শিকের সঙ্গে কিছু তাজা লাল মাংস ঝুলে আছে, তবু কোনো হেলদোল নেই ওর মধ্যে। শুধু কয়েক মুহূর্ত হাতটা চেপে ধরে দাঁড়িয়ে থাকলো সে। স্বাভাবিকভাবে এই অবস্থায় কারো প্রথম কাজ হবে ক্ষতটা সামলানো, চিকিৎসার কথা ভাবা। কিন্তু সোহাগের মাথায় এখন সেসবের কিছুই নেই। তার মাথায় শুধু একজনই, নমি। বিয়ের খবরটা পাওয়ার পর থেকে বুকের ভেতর যে অস্থিরতাটা শুরু হয়েছে, সেটা যেন তাকে এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছে না। হাত থেকে রক্ত পড়ছে, ব্যথায় অবশ হয়ে আসছে হাত, তবুও সে বাড়ির দিকে এগিয়ে গেল। দোতলায় নমির ঘর, সেখানে পৌঁছতেই হবে। বাড়ির পাশের পাইপটার দিকে তাকালো সোহাগ। তারপর একবার নিজের আহত হাতটার দিকে তাকিয়ে আবার চোখ তুলল দোতলার দিকে। ব্যথাটা এবার যেন টেরই পেল না। পাইপ ধরে উঠতে শুরু করলো সে। এক হাতে শরীরের ভার সামলে অন্য হাত যতটা সম্ভব সাবধানে ব্যবহার করে ধীরে ধীরে উপরে উঠল। প্রশিক্ষিত শরীর তাকে সাহায্য করলো। কয়েক মুহূর্ত পরে দোতলার কাছে পৌঁছে গেল। এরপর ছাদ। আরহা জন্মদিনের দিন। এত লোকজনের মাঝে ছাদের দরজাটা ভেঙে গিয়েছিল। কেউ ভেঙে দিয়েছিল নাকি এমনি ভেঙে গেছে জানে না সোহাগ, কিন্তু এরপর ওটা নতুন করে আর লাগানো হয়নি। আর সেটাই যেন আজ সোহাগের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই রক্তাক্ত হাত নিয়ে কষ্ট করে ছাদে উঠে দাঁড়াতেই একবার গভীর শ্বাস নিল সে। তারপর সিঁড়ি বেয়ে সোজা এগিয়ে গেল দোতলার দিকে। হাত থেকে তখনও রক্ত ঝরছে। ও যেদিকে যাচ্ছে সেদিকে লাল রক্তের রেখা দেখা যাচ্ছে। কিন্তু সোহাগের কাছে এই মুহূর্তে নিজের রক্ত, নিজের ব্যথা কিছুই গুরুত্বপূর্ণ নয়। তার সমস্ত চিন্তা, সমস্ত অস্থিরতা, সমস্ত ভয় গিয়ে আটকে আছে একটা দরজার ওপাশে। নমি। মেয়েটা কি সত্যি অন্য কারো হয়ে যেতে রাজি হয়েছে? সোহাগ জানে না, শুধু জানে আজ রাতে নমির কাছ থেকে উত্তর না নিয়ে সে ফিরবে না। কিন্তু এত রক্ত ঝরলে নিজের অবস্থা কাইল হতে সময় লাগবে না। তখন দেখা যাবে এতটা দূর এসেও আর নওমির সঙ্গে দেখা করা হবে না। হঠাৎ নিজের গায়ের স্লিভলেস টি শার্টটার দিকে তাকালো সে। পরের মুহূর্তেই টি শার্টটা খুলে ফেললো সোহাগ। দাঁত চেপে সেটা ছিঁড়ে একটা লম্বা টুকরো বানিয়ে আহত হাতটা চারপাশে শক্ত করে পেঁচিয়ে বাঁধল। কাপড়টা ক্ষতের ওপর চেপে ধরতেই ব্যথায় চোখ বন্ধ হয়ে এলো তার, তবুও দাঁত চেপে রইল সে। এরপর ধীরে ধীরে দোতলার করিডোর ধরে নমির ঘরের সামনে এসে দাঁড়ালো সে। তারপর নমির ঘরের দরজায় তাকাতেই হঠাৎ থমকে গেল সে, কারণ দরজাটা পুরোপুরি বন্ধ নয়, হালকা ফাঁক হয়ে আছে। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে রইল সোহাগ। বিষয়টা কি কাকতালীয় নাকি অন্য কিছু কে জানে না,
তবে এই মুহূর্তে তার কেন যেন মনে হলো উপরওয়ালা আজ তার জন্য একে একে সব কিছু গুছিয়ে দিচ্ছেন। এতটা সুযোগ কি শক্তি কাকতালীয় হতে পারে? প্রথমে বাড়িতে কোনো পাহারা নেই, তারপর গেট পেরিয়ে ঢুকে পড়তে পারলো। পাইপ বেয়ে দোতলা ওঠার সুযোগ পেল। ছাদের দরজাটাও খোলা। আর এখন নমির ঘরের দরজা। সোহাগের বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন এতক্ষণ ধরে সে নিজে নমির কাছে পৌঁছানোর চেষ্টা করেনি, বরং কেউ একজন তাকে পৌঁছে দিয়ে গেছে। ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো সে। আধো অন্ধকার ঘর। বিছানায় ঘুমিয়ে আছে নমি আর নিধি। সোহাগ থেমে গেল। ঘুমন্ত মেয়েটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন করে উঠল তার। এতটা কাছে থেকে মনে হচ্ছে নমি যেন বহু দূরের কেউ। যে মেয়েটা সে গত দুদিন ধরে ভুল বোঝার চেষ্টা করেছে, যে মেয়েটাকে ভেবে কেঁদেছে ও আমাকে ভালোবাসে না, যে মেয়েটার একটা ফোনও সে ধরেনি, আর আজ সে মেয়েটারই বিয়ে ঠিক হয়ে গেছে বলে পাগল হয়ে গেছে সে। মানুষ সত্যি অদ্ভুত। তাদের মুখে একটা একটা থাকলেও মনে আরেক কাহিনী চলে। ধীরে ধীরে এগিয়ে এলো সে ওদের দিকে, কিন্তু পরক্ষণে অন্য একটা চিন্তা মাথায় এলো। এই রাতে কেউ যদি তাদের দুজনকে এক ঘরে দেখে ফেলে তাহলে কি হবে? নমি এমনিতেই ডিভোর্সি। সমাজ একটা মেয়েকে বিচার করার জন্য সত্যি খোঁজে না, একটা সুযোগ খোঁজে। তার উপর মাঝরাতে নিজের ঘরে একজন খালি গায়ের পুরুষকে পাওয়া গেলে মানুষ কি আর ব্যাখ্যা শুনবে? সোহাগের নিজের অবস্থাও দেখার মতো। শরীর খালি, এলোমেলো চুল, চোখে মুখে কয়েকদিনের ঘুমহীন ক্লান্তি, আর তার উপর রক্তাক্ত হাত। কেউ দেখলে প্রথমেই সন্দেহ করবে, আর সেই সন্দেহের দাগটা গিয়ে পড়বে নমের গায়ে। না, এটা হতে দেওয়া যাবে না। তাই সে আবার দরজার দিকে এগিয়ে গিয়ে নিঃশব্দে দরজাটা টেনে ভেতর থেকে লাগিয়ে দিল। ঠাস করে একটা শব্দ হলো। শব্দটা খুব বড় কিছু নয়, কিন্তু ঘুমন্ত নমের জন্য যথেষ্ট ছিল। মেয়েটা হঠাৎ নড়ে চড়ে উঠে চোখ মেলল। আদো অন্ধকারে প্রথমে কিছু বুঝতে পারল না সে। তারপর চোখের সামনে দাঁড়িয়ে থাকা খালি গায়ের একটা পুরুষ অবয়ব দেখে বুকের ভেতরটা ধক করে উঠল ওর। ভয় যেন এক মুহূর্তে পুরো শরীর জমিয়ে দিল। পরক্ষণে গলা ফাটিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো। আহ! সে চিৎকারটা এতটা জোরে ছিল যে যেন পুরো বাড়িটাই কেঁপে উঠল। ভয় পেল সোহাগ। এই মেয়েটা কি ধরা খাইয়ে দেবে নাকি? নমি দ্বিতীয়বার চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু চিৎকার করার আগেই সোহাগ ঝট করে এগিয়ে এসে তার রক্তমাখা হাতটা দিয়ে মুখ চেপে ধরল। নমির চোখ ভয়ে আরও বড় হয়ে গেল। কিছু বলতে নিল, আর সোহাগ মরিয়া হয়ে ফিসফিস করে বলল, "শশ, নমি, আমি সোহাগ। তাকাও একবার রসগোল্লা, দেখো আমি সোহাগ।" কণ্ঠটা শুনে নমি স্থির হয়ে গেল। সোহাগ? তার চোখ ধীরে ধীরে সোহাগের মুখের দিকে উঠল। এলোমেলো চুল, ক্লান্ত লালচে চোখ, বিধ্বস্ত মুখ, আর সেই চেনা চোখ। সোহাগ সত্যিই সোহাগ। ওকে দেখে ভয়টা মিলিয়ে গেল ধীরে ধীরে, আর জায়গায় এলো অবিশ্বাস। এত রাতে সোহাগ এখানে? দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। কেউ কিছু বলল না, কিন্তু দুজনের চোখে যেন একসঙ্গে হাজারটা প্রশ্ন করে ফেলল। কেন ফোন ধরনি? কেন সেদিন কিছু বলনি? কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলে? কেন এত দূরে ছিলে? সোহাগের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এসেছিল প্রশ্ন করতে, এসেছিল জানতে নমি সত্যি কি তাকে ভালোবাসে না, এসেছিল নিজের শেষ আশাটুকু নিয়েও লড়তে। কিন্তু নমির চোখে চোখ পড়তেই তার সমস্ত প্রশ্ন কোথায় যেন হারিয়ে গেল। নমির ঠোঁট কাঁপছে, চোখে পানি জমে উঠেছে। সোহাগের চোখও আর শুকনা নেই। একটা শব্দ উচ্চারণ না করে হঠাৎ নমের বিছানা থেকে নেমে এসে আছড়ে পড়ল সোহাগের পোশাকহীন খালি বুকের ওপর। সোহাগ যেন জমে গেল। কয়েক মুহূর্ত তার হাত দুটো স্থির রইল, তারপর আর পারল না। হাত দুটো নমিকে শক্ত করে জড়িয়ে ধরল সে, এমন শক্ত করে যেন এতদিনের দূরত্বের প্রতিটা মুহূর্তের ক্ষত সে এই এক আলিঙ্গনে মুছে ফেলতে চাইছে। নমি মুখ গুজে দিল তার পোশাকহীন বুকে, আর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। সোহাগের বুকটা কেঁপে উঠল। সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ল অশ্রু। তারপর সেও কেঁদে উঠল। দুজনের কান্না যেন একসঙ্গে মিশে গেল।